আসসালামু আলাইকুম। সাংবাদিক সৈয়দ এনামুল হক নিপু বলছি ক্রাইম টিভি থেকে। আজকে আমি ছোট কয়েকটি বিষয় নিয়ে আলাপ করব। প্রথম বিষয়টি, যেহেতু বাংলাদেশের গতানুগতিক পরিস্থিতি নিয়েই আমি আলাপ করতে চাচ্ছি। সে বিষয়টা হলো যে আপনারা জানেন যে আ বিগত ৫ই আগস্ট বাংলাদেশ সরকারের তদানীন্তন প্রধানমন্ত্রী উনি আ আ ক্ষমতা ছেড়ে অ্যা অথবা না ছেড়ে, এটা একটা বিতর্ক আছে। উনি চলে গেছেন, বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এবং সবাই বলছেন পালিয়ে গেছেন। তো এটা আমার যে ছোট মনে একটা জিনিস, সেটা হলো যে উনি পালিয়ে যাননি। এর কারণ হলো পালিয়ে যাওয়া তো ওইভাবে হয় না। যদি একজন এসএসএফ ফোর্সের তত্ত্বাবধানে সেনাবাহিনীর অংশগ্রহণে, বিমান বাহিনীর অংশগ্রহণে যদি কেউ সামরিক হেলিকপ্টারে করে যায়, তাহলে এটা এটা পালানো বলে না। পালানো বলে উনি যদি বোরকা পরে গোপনে বেরিয়ে আসতেন এবং অন্য কোথাও চলে যেতেন। হঠাৎ করে তাকে দেখা যেত যে পার্শ্ববর্তী দেশে আছেন, সেটাকে পালানো বলে। কিন্তু এখন যেভাবে গেছেন, এটাকে পালানো বলে না। এটা আমার লজিক। এখন আপনাদের অন্য ভিন্নতা থাকতে পারে। যাই হোক, আমি একটি বিষয় আলাপ করব। সেটি হলো যে আ উম আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন, তাদের বিষফোঁড়া হয়ে গেছেন আমার মনে হয়। শেখ হাসিনার বিভিন্ন কথাবার্তা, টেলিফোনের কল, বিভিন্ন জায়গায় কথা বলেছেন। সাম্প্রতিককালে বিবিসিতে কথা বলেছেন উনি। আ সাম্প্রতিককালে লন্ডনে তার নেতাকর্মীদের পক্ষে মানে ভার্চুয়াল কথা বলেছেন। তো এই কথাগুলো নিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার আ খুব প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো আমার আমার যে একটা সাধারণ মনে যে এই প্রতিক্রিয়াটা কেন দেখাচ্ছে? কেন দেখাবে আমাকে বলেন একটা জিনিস। কারণ উম উ একজন সাধারণ, আপনি যদি সাধারণ একজন নাগরিক হন, আর আপনি সেই নাগরিক, আপনাকে যদি খুনের আ মা দায়ে আপনাকে যদি বিচারের মুখোমুখি নিয়ে আসে, তাহলে আপনি আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য আপনি অবশ্যই আপনার বক্তব্য পেশ করবেন। পেশ করবেন না? তো উনি যে উনার বক্তব্যগুলো পেশ করছে, উনার আত্মপক্ষ সমর্থনের জন্য। এটাতে এর নাখোশ হওয়ার মানে কি আমি বুঝি না। এর কারণ হলো নাখোশ হওয়ার দরকার নেই তো। যদি আপনারা মনে করে থাকেন, যদি সত্যি জনগণের আন্দোলনের মুখে উনি পালিয়ে যেয়ে থাকেন এবং উনি উনার যে কাজগুলি করেছেন সব আ কোনো কাজই ভালো ছিল না। সমস্ত খারাপ কাজ করেছেন উনি এবং পালিয়ে গেছেন। তাহলে অ্যা উনার যে জ উনার যে বক্তব্য, সেটাকে আপনারা ভয় করছেন কেন? ভয়ের তো কোনো দরকার নাই। কারণ পাবলিক বর্তমান যে জেনারেশন এবং বর্তমান শুধু জেনারেশন না, আমাদের বাংলাদেশের যে বর্তমান মানুষ, সবাই তার ভালো-মন্দ বুঝে। ভালো-মন্দ বোঝে না এমন সংখ্যা আপনি খুব কম পাবেন। যারা হয় পাগল অথবা আ খুব বয়স্ক বা একেবারে শিশু, তারা ভালো-মন্দ বোঝে না। কিন্তু মোটামুটি ১০ বছর বয়স থেকেই সবাই ভালো-মন্দ বুঝে। যার ভালো সে বোঝে। তো সেরকম একটা জিনিস যে উনি ওনার বক্তব্য পেশ করবেন। উনি কিভাবে কোন সিচুয়েশন এ রাষ্ট্র থেকে চলে গেছেন, বক্তব্য পেশ করবেন। আরেকটি কথা আছে যে উনি চলে গেছেন বা আরো হাজার পাঁচেক পালিয়ে গেছেন, হ্যাঁ? নেতাকর্মীরা বা কর্মী তো যায়নি, নেতারা পালিয়ে গেছেন বা ওরা ওরা চলে গেছে। কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে আ উম পা ৪০ এর উপরে পার্সেন্টেজ এখনো আওয়ামী লীগের সমর্থন লোকজন আছেন এই দেশে। এবং সেটা সেই লোকগুলাকে আপনি তো পারবেন না। হয় হয় তাদেরকে মেরে ফেলতে হবে, না হলে তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। এই তো। আর যতদিন আপনি রাখবেন, তারা তো আ তার যে তার যে আ নেতাদের কথা বলবেই। আর সেই লোকগুলাকে চাঙ্গা করার জন্য, সেই লোকগুলাকে পরিস্থিতি মানে বিবেচনা করার জন্য উনি তো বলবেন। এটা তো এটা তো কোনো অন্যায় না। আমার আশ্চর্য লাগে যখন আমি দেখি বিএনপির যে আব্দুল্লাহ নোমান সাহেব আছেন বা যে আরো যারা কর্মকর্তা আছেন, তারা যখন বলে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার যে বক্তব্য, এই বক্তব্যগুলা তার দেওয়া ঠিক না, হ্যাঁ? তার তার লজ্জা নাই। সে পালানোর পরে কেন বক্তব্য রাখছেন? আমার মুখে তখন হাসি আসে। এর কারণ, তাদের যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন, তিনি কোথায়? তিনি তো আ ২০০৮ এ সেই বিগত
তত্ত্বাবধায়ক সরকারের আমলে উনি কারাগারে নিক্ষিপ্ত হন এবং পরবর্তীতে আর্মিদের সাথে একটা নেগোসিয়েশন করে ওনাকে লন্ডনে চিকিৎসার জন্য যান এবং তারপরে আর আসেননি। তাহলে উনি তো বক্তব্য রাখছেন, উনি তো ভার্চুয়াল বক্তব্য রাখছেন এবং আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যেখানে বিএনপির জনসভা হয় সেখানে উনি ভার্চুয়াল বক্তব্য রাখেন। তাহলে উনি মানে আপনাদের নেতা রাখতে পারবেন আর আরেকজন রাখলে সমস্যা, এটা কেন? আপনি এখন বলতে পারেন যে এরা ১৫ বছর ছিল, এটাই তাদের দোষ। তাছাড়া আর কোনো দোষ নাই। এর কারণ হলো যে উনি যদি শেখ হাসিনা যদি কোনো মানুষকে হত্যা করে থাকে, বিএনপিও মানুষকে হত্যা করেছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপিও হত্যা করেছে। শেখ হাসিনা যদি কোনো মানুষের টাকা, অর্থ আত্মসাৎ করে থাকে, তাহলে বিএনপিও আত্মসাৎ করেছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আপনি যে ফাইলগুলা বের করে দেখেন, বিএনপির বিরুদ্ধেও সেই হাওয়া ভবন, সেই খাম্বা, অর্থাৎ বিভিন্ন জায়গায় অভিযোগ, হ্যাঁ? এগুলো কিন্তু রয়েছে। রয়েছে না? তাহলে বিএনপি কিভাবে বলে যে রিজভী আহমেদ সাহেব বা আব্দুল্লাহ নোমান সাহেব কিভাবে বলে যে পালিয়ে যাওয়া ব্যক্তির এইভাবে বলে কেন? তো আসলে ব্যাপারটা সেরকম না। আর উনি তো অবশ্যই চাবেন যে ওনার যে রাজনৈতিক বা বা এই এই মুহূর্ত পর্যন্ত আপনি আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করতে পারেন নাই বা নিষিদ্ধ করেন নাই, অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। যেহেতু নিষিদ্ধ হয় নাই তাহলে ওনার কথা বলার অধিকার আছে। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ, ওনার বিরুদ্ধে অনেকগুলা মামলা হয়েছে, সে আইনের মুখোমুখি হবে, অবশ্যই তাকে আইনের মুখোমুখি করেন, সেটাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তাকে কথা বলতে দিবেন। আপনার কথার জন্যই করবেন না। আপনি এখন আরেকটি পর্বে আছি, সেটা হলো যে আপনি বলছেন যে ভারত বিমুখ এখনকার পাবলিক। কেন? আপনাদের ভাষ্য হলো যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং পূর্বে প্রশ্রয় দিয়েছিল, এখন আশ্রয় দিচ্ছে এই কারণে। ভারতের কিন্তু এই সুনামটি আছে। আপনি জানেন যে তিব্বতের যে চায়নার যে অংশটা চীন দাবি করতেছিল তিব্বতের, কিন্তু তিব্বত চাচ্ছে তারা স্বাধীন ভূমি এবং সেই ধর্মীয় নেতা তিব্বতের যিনি তিব্বতের প্রধান, সেই দালাই লামাকেও ভারত কিন্তু আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তিনি সরকার গঠন করেছে এবং মাল্টিপল সেই নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি গিয়েছেন। তার তিব্বতের জনগণের পক্ষে তিনি জনসমর্থন করার চেষ্টা করেছেন। ভারতের কিন্তু এই সুনামটা আছে। আর ছোট করে আমি যদি বলি যে আমি যদি একটি জিনিস বলি, সাম্প্রতিককালে গতকালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, পররাষ্ট্র সচিব পর্যায়ে, হ্যাঁ, ভারতের পররাষ্ট্র সচিব সাহেব এসেছিলেন, আমাদের পররাষ্ট্র সচিব বসেছেন বা আমাদের পররাষ্ট্রমন্ত্রীও বসেছেন। এরপরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উনি চলে গেছেন। তো এখানে কিছু কথা হয়েছিল যে, যে কথাগুলো উনি দাবি করেছিলেন যে হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন বা অন্য কোনো কিছু দাবি করেছিলেন, বাংলাদেশ সরাসরি বলেছে যে এগুলি আভ্যন্তরীণ ব্যাপার। তাহলে কিছু, কিছু ব্যাপার আছে যে আভ্যন্তরীণ হলেও আপনি কথা বলা যায়। এখন আপনি যদি বুঝিয়ে দিতেন পরিপ্রেক্ষিতটা যে কিভাবে হয়েছে। যেমন আপনার পাশের বাড়ির যদি এক ভদ্রলোক ওনার স্ত্রীকে খুব মারধর করে, আপনি কিন্তু আপনি যদি সবল থাকেন আপনি সেটাকে রক্ষা করতে যাবেন যে, "এই মেয়ে এইভাবে মারছেন কেন?" আর যদি আপনি দুর্বল থাকেন তাহলে কিন্তু আপনি থানায় ফোন দিবেন। আপনি কিন্তু তার বাসার ভিতরে হস্তক্ষেপ করছেন। তো ঠিক এইভাবে যখন আমার দেশে একটা কিছু হয়ে যায়, তখন আপনি ওইটা বলতে পারেন না যে এটা আ মানে আমার প্রাইভেট ব্যাপার। এরপরেও আপনারা বলেছেন। কিন্তু আপনার পরিপ্রেক্ষিত বুঝান নাই। যে হ্যাঁ, আমরা হিন্দু, মুসলমান আসলে এটা দেখি নাই। মানে জাস্ট হামলা হয়েছে অবশ্যই। এটা বিএনপি বা অন্য দল করেছে বা জনগণ করেছে এবং তারা বিক্ষুব্ধভাবে ওই সরকারের লোক, ওই সরকারের সমর্থনকারী তাদের উপরে করেছে। এখন সেটা হিন্দু বা মুসলমান সেটা দেখেনি। এইভাবে বলতে পারতেন বুঝিয়ে। কিন্তু আপনারা সরাসরি বলে দিলেন যে এটা আমার আ আ আভ্যন্তরীণ ব্যাপার। এইটা আসলে ফেয়ার হয়নি আপনাদের এই বক্তব্যটা। আসেন এখন বলি জিনিসগুলো আরেকটু চলে আসি ব্যাপারটা। আ ডক্টর ইউনূস সাহেব ইউরোপীয় ইউনিয়নের কাছে দাবি করেছেন, ওনাদের রাষ্ট্রদূতরা মিলিত হয়েছিলেন গতকালই ডক্টর ইউনূস সাহেবের সাথে। উনি বলেছেন তাদের কাছে যে ইউরোপের যেসব অনেকগুলা রাষ্ট্র আছে যেখানে বাংলাদেশে কোনো ভিসা সেন্টার নাই, আমাদের ভিসা নিতে হলে দিল্লি যেতে হয় ভারতে। তো ভারত এখন ভিসা সংরক্ষিত করেছে, হ্যাঁ? যার কারণে আমরা আ নিতে আ আ আমরা যদি ইউরোপে যেতে চাই আমাদের ভিসা নিতে এখন দিল্লি যাওয়া যাচ্ছে না।
তো উনি সেটা বলেছেন, উনি এটা ওনার মানে এটা সঙ্গত কারণে এটার আমি এই জিনিসটা সমর্থন করি। কারণ আমি আগেও উনি বর্তমান সিচুয়েশনের জন্য উনি বলেছেন ইউনূস সাহেব। কিন্তু আমি আরো আগেও দাবি করেছিলাম যে প্রত্যেক দেশের ভিসা সেন্টার, আমার দেশে যদি তার এম্বাসি থাকে অবশ্যই আমার দেশে করা উচিত ভিসা সেন্টার। কারণ আমি আমার দেশ থেকে এখন প্রচুর ছেলেপেলে যাচ্ছে পড়ালেখা করার জন্য ইউরোপে। তো এইটা আমার দেশে কেন থাকবে না? সেটা আরেক দেশে আমার যে ভিসা নিতে হবে কেন? এটা কিন্তু আমার ছিল। এটার ওনার ওই ব্যাপারটা আমি সমর্থন করেছি। ওনার এটা যুক্তিযুক্ত উনি বলেছেন এবং আ ইউরোপীয় ইউনিয়নের বিবেচনা করা উচিত বিষয়টি। কারণ আমাদের দেশ থেকে প্রচুর ছাত্র যাচ্ছে লেখাপড়া করার জন্য, প্রচুর শ্রমজীবী মানুষ যাচ্ছে কাজ করে খাওয়ার জন্য, প্রচুর ডক্টর, ইঞ্জিনিয়ার যাচ্ছে। তাহলে তাদের প্রত্যেকের ভারতের দিল্লি থেকে যেয়ে ভিসা নিতে হয়। কেন? আমার দেশ থেকে ভিসা নিবে। আপনি আমার দেশে ব্যবস্থা করবেন ভিসার ব্যবস্থা। আমার দেশে আপনি ভিসা সেন্টার করবেন, আমার দেশ থেকে ভিসা নিবে। তারপরে যাবে। সেই ব্যবস্থাটা আপনি করেন। এটা যুক্তিযুক্ত করেছে। আর আরেকটি কথা আমি যেটা বলি যে আমাদের দেশের ব্যবসায়ীরা দেখেন কত বড় প্রতারক। হঠাৎ করে বাজারে আমরা সোয়াবিন তেল পাচ্ছি না। তারপরে তাদের সাথে বৈঠক করতে, করতে এখন তারা একটা লিটারে ৳৮ দাম বাড়ালো। বাড়িয়ে এখন সমস্ত দোকানে সোয়াবিন তেল চলে আসছে। এইটা কি ধরনের? এখন কি আলাউদ্দিনের চেরাগ লেগে গেল তাদের? যে হঠাৎ করে সোয়াবিন তেল চলে আসছে বা কোনো খনি পাওয়া গেছে? আসলে না, তারা লুকিয়ে রেখেছিল। লুকিয়ে রেখেছিল। কয়েকটি পত্রিকাও এই ব্যাপারে হেডিং করেছে যে বাড়ানোর পর লুকিয়ে রাখা সোয়াবিন তেল বাজারে। জিনিসটা কেমন হয়ে এলো? আসলে আমাদের দেশের ব্যবসায়ীরা যে কেমন আপনি দেখেন রমজান মাসে বিশ্বের প্রতিটা দেশেই আ এবং যারা বিধর্মী, আমি দেখেছি ভারতে পর্যন্ত রমজান মাসে পণ্যের মূল্য কমিয়ে দেয়। হুম? আর মিডল ইস্টের যে রাষ্ট্রগুলো আছে তারা তো ফ্রি দেয় রমজান উপলক্ষে। হ্যাঁ, রমজানে যেই জিনিসগুলা প্রয়োজন হয় সেই জিনিসগুলা ফ্রি দেয়। কিন্তু একমাত্র আমাদের দেশ যেখানে মূল্য বাড়িয়ে দেওয়া হয়। আমাদের দেশের ব্যবসায়ীরা এরকম মানে খারাপ মানুষ। তারা করোনায় যে জর্জরিত ছিল মানুষ তখনও চিন্তা করেনি। তারা মূল্য বৃদ্ধি করেছে। হুম? তারপর রোজায় তো তারা সবসময় দাম বাড়ায়। তো এই ব্যবসায়ী সিন্ডিকেটটা আমাদের ভাঙা যাচ্ছে না। গত আওয়ামী লীগ সরকার ১৫ বছরও ভাঙতে পারে নাই। আর এখন যে অন্তর্বর্তী সরকার তারাও ভাঙতে পারে নাই। তো এবং গত যে ২০০৭ থেকে যে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার ছিল তারাও কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারে নাই আসলে সত্যি কথা। কিন্তু এর আগে ৯৬ সালে যে অন্তর্বর্তী কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা কিন্তু সিন্ডিকেট ভেঙে ফেলেছিল। কিন্তু এরপর থেকে আর কেউ ভাঙতে পারে নাই। এই ব্যবসায়ী এই আমাদের দেশে যে কিছু, কিছু ব্যবসায়ী আছে তারা আসলে আমার যা মনে হয় তারা ইবলিসের জন্ম। ওরা মানুষের জন্ম না। কারণ ওরা সুযোগের সন্ধানে থাকে এবং ওরা সুযোগটা গ্রহণ করে। তো এই ব্যবসায়ীদের চরিত্র কিভাবে পরিবর্তন করা যায়, এই ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া যায় কিনা সেই দিকটা দেখা উচিত। আর ভারতের সাথে যারা আ বন্ধুত্বের বিনিময়ে যারা মানে সংঘর্ষ চাচ্ছেন, এটা ঠিক না। ভারতের সাথে আমাদের ৪,০০০ কিলোমিটার বর্ডার আছে। তো একটা রাষ্ট্রের সাথে এত বড় একটাই তো তাদের সাথে তো আমাদের সম্পর্ক রাখা উচিত। হুম? আর এছাড়াও আমি আমি ভারতের যে শক্তি-টক্তি আমি বাদই দিলাম। কিন্তু একটা সম্পর্ক রাখা উচিত। দেখেন আমি ভারতীয় পণ্য বর্জন করলাম। আমি কতগুলো শাড়ি এনে মানে পুড়ে ফেললাম। কিন্তু আমার যে রিং পরানো আছে এইটা আমার মনে নাই। সেই রিংটা ফেলে দেন উনি বুক থেকে বের করে। সেটা তো করেন নাই। হুম? আবার আমরা পেঁয়াজ খাচ্ছি, মরিচ খাচ্ছি, আলু খাচ্ছি, হ্যাঁ? চালও খাচ্ছি ভারতের। তো এগুলাও চলছে ঠিকই। অথচ আপনি পণ্য পোড়াচ্ছেন। এটা কেমন কথা? হাস্যকর না? তো এই হাস্যকর বক্তব্যে আমরা কেন যাব? আমরা ভারতের সাথে বন্ধুত্ব করে আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা বন্ধুত্বটাকে এগিয়ে রাখতে পারি। আর সরকারি ভাবে এখনো শেখ হাসিনা চাওয়া হয়নি। আমার যা ধারণা চাবেও না। কারণ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে একটা সুষ্ঠু নির্বাচন করে একটি দলের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। ওই শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাকশনে কি করবে? আপনার যদি নৈতিকভাবে উনি কোনো অন্যায় করে থাকে তা প্রমাণিত হবে। মামলা তো হয়েছে। আমার মনে হয় ৭৮টা, ৭৯টা বা ৮০টার উপরে মামলা হয়ে গেছে তার বিরুদ্ধে, হত্যা মামলা। তো মামলা হয়েছে। এখন আদালত বিবেচনা করবে। এখন আমরা সরকারিভাবে তার বিরুদ্ধে বা তাকে গালাগালি করে তো লাভ নাই। হ্যাঁ? তার তার ভারতেরও গালাগালি তার মানে সুযোগ আছে সে তার কর্মীদের উজ্জীবিত করার জন্য বলবে।
কিন্তু আমি দেখব যে আমার দেশে সেটা নিয়ে কোনো দাঙ্গা বাজে কিনা। যদি দাঙ্গা বাজে সেই ক্ষেত্রে আমি এখানে নেমে আসবো। যে আমি বলব যে না এটা হয় না। কিন্তু আমার দেশে তো তার যে কর্মী আছে আওয়ামী লীগ যারা করে তারা তো কোনো দাঙ্গা বাজাচ্ছে না। তারা এখনো ঠিকমতো রাস্তায় নামছে না। হয়তো টুকটাক মিছিল করছে চলে যাচ্ছে। কিন্তু কোনো ভাঙচুর কিন্তু তারা করছে না। আর আশা করি করবেও না। ঠিক আছে? আমি আমি আজকে এইটুকু। আমি রাতে আমার আ উম ২য় আমি আরেকবার বসবো YouTube এর সামনে এবং আমি একটি পুলিশ সম্পর্কে আমি কিছু কথা বলব। পুলিশ জনগণের বন্ধু এই ব্যাপারে আমি কিছু কথা বলব। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।